দিল্লি সুলতানির ৩২০ বছরের গল্পটা কিন্তু শুধু কিছু তারিখ আর রাজা বাদশাদের নামের লিস্ট না। এটা আসলে ক্ষমতা, নতুন নতুন চিন্তা আর ভাঙা গড়ার এক অসাধারণ কাহিনী। চলুন আজ এই গল্পের গভীরে ঢোকা যাক। তো চলুন শুরু করা যাক একদম গোড়ার একটা প্রশ্ন দিয়ে, যা ভারতে একটা পুরো নতুন যুগের দরজা খুলে দিয়েছিল। এই যে সুলতান শব্দটা, এর মানেটা আসলে কি? আর এই উপাধিটা আগের শাসকদের থেকে আলাদা ছিল কিভাবে? দেখুন, ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। রাজা বা সম্রাট, এই শব্দগুলো তো আমাদের খুব চেনা, তাই না? এগুলো সংস্কৃত থেকে আসা। কিন্তু সুলতান, এটা এলো আরবি থেকে, আর এর মানে হল কর্তৃত্ব বা ক্ষমতা। তার মানে এটা শুধু একটা নতুন টাইটেল ছিল না, এটা ছিল একটা পুরো রাজনৈতিক আর সাংস্কৃতিক ক্ষমতার বদলের সংকেত। তো এই ৩২০ বছরে কারা কারা শাসন করল? মোট ৫টা রাজবংশ। শুরুটা হয়েছিল মামলুক বা দাস বংশ দিয়ে। তারপর এলো খলজিরা, তাদের পর তুগলক, তারপর সৈয়দ, আর একদম শেষে ছিল লোদি বংশ। এই হলো পুরো সুলতানি আমলের একটা টাইমলাইন। তো প্রথম আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল এটাই। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার সেনাপতিরা একটা বিশাল ভূখণ্ড পেয়ে গেলেন, কিন্তু কোনো বৈধতা ছাড়া। দিল্লিকে কেন্দ্র করে একটা সাম্রাজ্য তো গড়তে হবে, কিন্তু কিভাবে? শূন্য থেকে শুরু করে একটা রাজ্য চালানো তো আর মুখের কথা নয়। এই সমস্যার একটা দারুণ সমাধান বের করলেন সুলতান ইলতুৎমিশ। তিনি বুঝলেন, নিজের ক্ষমতাকে সবার কাছে গ্রহণযোগ্য করতে হলে এমন একজনের স্বীকৃতি লাগবে যাকে পুরো ইসলামিক বিশ্ব মানে, আর তিনি হলেন বাগদাদের খেলিফা। তো তিনি কি করলেন? দামি দামি উপহার পাঠালেন বাগদাবে, আর তার বদলে খেলিফা তাকে পাঠালেন দুর্বাস মানে রাজদণ্ড আর খেলাত অর্থাৎ সম্মানের পোশাক। ব্যাস, হয়ে গেল তার শাসন একদম অফিসিয়ালি বৈধ। আর এই বৈধতার ঘোষণাটা কিন্তু একবারের জন্য ছিল না, এটা ছিল একটা নিয়মিত ব্যাপার। প্রতি শুক্রবার জুম্মা নামাজের পর খুতবা পাঠ করা হতো, যেখানে খালিফার নামের সাথে সাথে দিল্লি সুলতানের নামও নেওয়া হতো। ভাবুন, প্রতি সপ্তাহে সাধারণ মানুষের মনে গেঁথে দেয়া হচ্ছে যে হ্যাঁ, এই সুলতানই আমাদের বৈধ শাসক। কিন্তু এত বড় একটা সাম্রাজ্য একা চালানো তো সম্ভব না। তাহলে শাসন কাজটা চলত কিভাবে? সমাধান ছিল ইকতা সিস্টেম, মানে পুরো সাম্রাজ্যকে ছোট ছোট ভাগে, মানে ইকতাতে ভাগ করে দেওয়া হলো। আর প্রত্যেকটা ভাগের দায়িত্ব দেওয়া হলো একজন করে সেনাপতি বা ইকতাদারকে। তাদের কাজ ছিল ওখান থেকে খাজনা আদায় করা আর সুলতানের জন্য একটা সেনাবাহিনী রেডি রাখা। বেশ কার্যকর একটা ব্যবস্থা, তাই না? বেশ, সাম্রাজ্য তো দাঁড়িয়ে গেল, কিন্তু এবার এলো দ্বিতীয় চ্যালেঞ্জ, ক্ষমতা টিকিয়ে রাখা। কারণ বিপদ ছিল দুই দিক থেকে। একদিকে ঘরের শত্রু, মানে শক্তিশালী আমির ওমরাহরা, যারা সবসময় সুযোগ খুঁজত সুলতানকে সরিয়ে দেওয়ার। আর অন্যদিকে বাইরের শত্রু, ভয়ঙ্কর মঙ্গল আক্রমণ। এই ঘরের শত্রুদের মধ্যে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ছিল তুর্কান-ই চিহুলকানি বা ৪০ চক্র। ইলতুৎমিশ নিজেই এই ৪০ জন তুর্কি কৃতদাসকে নিয়ে একটা শক্তিশালী দল বানিয়েছিলেন রাজ্য চালাতে সাহায্য করার জন্য। কিন্তু সময়ের সাথে সাথে এরাই এত পাওয়ারফুল হয়ে গেল যে তারাই ঠিক করতে শুরু করল কে সুলতান হবে, মানে যাকে বলে কিংমেকার। এই শক্তিশালী অভিজাতদের কন্ট্রোল করার জন্য দুজন সুলতান দুটো একেবারে ভিন্ন রাস্তা নিলেন। গিয়াসউদ্দিন বলবন বেছে নিলেন সাইকোলজিক্যাল রাস্তা। দরবারে এমন একটা ভয় আর সমীহের পরিবেশ তৈরি করলেন যে কেউ মাথা তোলার সাহসই পেত না। আর আলাউদ্দিন খলজির পথ ছিল আরও সরাসরি, বিশাল সেনাবাহিনী বানাও আর অর্থনৈতিকভাবে ওদের কোমর ভেঙে দাও। বলবনের পদ্ধতিটা দেখুন। তিনি পারস্যের রাজদরবারের অনুকরণে সিজদা আর পাইবস চালু করলেন, মানে দরবারের বড় বড় আমিরদেরও সুলতানের সামনে এসে মাটিতে মাথা ঠেকাতে হতো আর তার পায়ে চুমু খেতে হতো। এটা আসলে একটা মনস্তাত্ত্বিক খেলা। এই কাজগুলো দিয়ে তিনি বুঝিয়ে দিতেন যে সুলতানের ক্ষমতা প্রায় ঐশ্বরিক, তার সামনে সবাই তুচ্ছ। অন্যদিকে আলাউদ্দিন খলজির টার্গেট ছিল অভিজাতদের টাকার জোর কমানো। তিনি কি করলেন? বাজারের সব জিনিসের দাম ফিক্সড করে দিলেন। সরকারি পরিদর্শক বা শাহানা-এ-মান্ডি নিয়োগ করলেন দাম নিয়ন্ত্রণের জন্য। উর্বর দোয়াব অঞ্চলে জমির খাজনা বাড়িয়ে সোজা উৎপাদনের ৫০ ভাগ করে দিলেন। উদ্দেশ্য পরিষ্কার: ১.
তার বিশাল সেনাবাহিনীর খরচ জোগাড় করা, আর 2 আমিরদের হাতে এত টাকা থাকতে না দেওয়া যাতে তারা বিদ্রোহ করার কথা ভাবতেও না পারে। এবার আসা যাক সুলতানি আমলের সবচেয়ে আলোচিত আর বিতর্কিত চরিত্র মোহাম্মদ বিন তুঘলকের কথায়। অনেকেই তাকে পাগলা রাজা বলে, কিন্তু সত্যিটা হল তিনি ছিলেন সময়ের থেকে এগিয়ে থাকা একজন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী শাসক। তার সমস্যাটা ছিল তার আইডিয়াগুলো ছিল বিশাল, কিন্তু বাস্তব রূপ দিতে গিয়ে সেগুলো প্রায়ই ভয়ঙ্করভাবে ফ্লপ করত। তো তুঘলকের প্রথম বড় প্রজেক্ট ছিল দোয়াব অঞ্চলের মতো উর্বর জায়গায় হঠাৎ করে ট্যাক্স অনেক বাড়িয়ে দেওয়া। প্ল্যানটা সহজ, রাজকোষে আরও বেশি টাকা আসবে। কিন্তু কপালটা দেখুন, যেই বছর ট্যাক্স বাড়ানো হলো ঠিক সেই বছরই শুরু হলো ভয়ঙ্কর খরা। ফল যা হওয়ার তাই হলো, কৃষকরা বিদ্রোহ করল, আর যে পরিকল্পনা করা হয়েছিল কোষাগার ভরানোর জন্য সেটাই হয়ে দাঁড়ালো একটা বিরাট অর্থনৈতিক বিপর্যয়ের কারণ। তার দ্বিতীয় পরিকল্পনাটা ছিল আরও অনেক বেশি দুঃসাহসিক। তিনি ভাবলেন দক্ষিণ ভারতকে ভালোভাবে কন্ট্রোল করতে হলে রাজধানী দিল্লির বদলে আরও দক্ষিণে কোথাও হতে হবে। তাই তিনি রাজধানী সরিয়ে নিয়ে গেলেন দৌলতাবাদে। শুধু তাই না, হুকুম দিলেন দিল্লির সমস্ত সাধারণ মানুষকেও তার সাথে দৌলতাবাদে যেতে হবে। এই সিদ্ধান্তের ফল হল মর্মান্তিক। শত শত মাইল পায়ে হেঁটে যেতে গিয়ে হাজার হাজার মানুষ রাস্তাতেই মারা গেল। এটা ছিল একটা আস্ত মৃত্যু মিছিল। শেষ পর্যন্ত এই পরিকল্পনা এতটাই ব্যর্থ হল যে কয়েক বছর পর আবার রাজধানী দিল্লিতেই ফিরিয়ে আনতে হল। তার 3 নম্বর এক্সপেরিমেন্ট ছিল অর্থনীতি নিয়ে। তখন বাজারে রূপোর কয়েনের খুব অভাব দেখা দিয়েছিল। তো সুলতান একটা বুদ্ধি বের করলেন। তিনি তামা আর পিতল দিয়ে নতুন মুদ্রা বানালেন, আর ঘোষণা করলেন যে এই মুদ্রাগুলোর ভ্যালু রূপোর মুদ্রার সমান। আইডিয়াটা ভালো ছিল, কিন্তু একটা বড় ভুল ছিল। এই নতুন কয়েনগুলো নকল করা খুব সহজ ছিল, আর জালিয়াতি আটকানোর কোনো ব্যবস্থাই রাখা হয়নি। ফলে কি হলো? দেশের মানুষ বাড়িতেই কয়েন বানাতে শুরু করল। পুরো অর্থনীতিতে বিশৃঙ্খলা তৈরি হল। শেষে সুলতানকে নিজের রাজকোষের সোনা রূপা খরচ করে বাজার থেকে সেই সব জাল মুদ্রা কিনে তুলে নিতে হল। মোহাম্মদ বিন তুগলকের এই বিশাল ব্যর্থতাগুলোর পর থেকে দিল্লির কেন্দ্রীয় শক্তি ধীরে ধীরে কমতে শুরু করে। আর ঠিক এই সুযোগটাই নিল বিভিন্ন প্রদেশের শক্তিশালী শাসকরা। তারা একে একে নিজেদের স্বাধীন বলে ঘোষণা করতে লাগল। আর সাম্রাজ্যের ভাঙনটা দেখতে দেখতেই ঘটল। দক্ষিণে জন্ম নিল শক্তিশালী বিজয়নগর আর বাহমনি সাম্রাজ্য। পূর্বে বাংলা স্বাধীন হয়ে গেল, পশ্চিমে জৌনপুর, গুজরাট, মালোয়ার মতো নতুন নতুন সুলতানি মাথা তুলে দাঁড়াল। একসময়ের বিশাল দিল্লি সুলতানি ছোট হতে হতে শুধু দিল্লির আশেপাশেই সীমাবদ্ধ হয়ে গেল। দিল্লি সুলতানি যখন ধুঁকছে, ঠিক তখনই মধ্য এশিয়া থেকে এক নতুন শক্তির আগমন ঘটল। এই আক্রমণটাই ছিল সাম্রাজ্যের কফিনের শেষ পেরেক। সালটা ছিল 1526, জায়গাটা পানিপথের প্রান্তর। যুদ্ধটা ছিল দিল্লি সুলতানির শেষ সুলতান ইব্রাহিম লোদির সাথে মধ্য এশিয়া থেকে আসা বাবরের। একদিকে লোদির বিশাল হাতি আর পদাতিক বাহিনী, কিন্তু রণকৌশল সেই পুরনো। আর অন্যদিকে বাবরের সেনাবাহিনী সংখ্যায় অনেক কম, কিন্তু তাদের কাছে ছিল দুটো মারাত্মক অস্ত্র, কামান আর তুর্কিদের রুমি কৌশল। এই অসম যুদ্ধে ফলাফল যা হওয়ার তাই হল। লোদির শোচনীয় পরাজয় ঘটল, আর ভারতে দিল্লি সুলতানির যুগের অবসান হয়ে শুরু হল মুঘল যুগ। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায় যে সাম্রাজ্য এভাবে শেষ হয়ে গেল, তার আসল গুরুত্বটা কোথায়? এর উত্তর হল, দিল্লি সুলতানি হয়তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তার প্রভাব রয়ে গেছে। ভারতে প্রশাসন, স্থাপত্য, সংস্কৃতি, ভাষা অনেক কিছুর ওপরেই সুলতানি আমলের একটা গভীর ছাপ রয়ে গেছে, যা পরের শতকগুলোতেও ভারতকে আকার দিয়েছে। মানে সাম্রাজ্য চলে গেলেও তার প্রতিধ্বনিটা কিন্তু রয়েই গিয়েছিল। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.